সবাইকে স্বাগত আমার চ্যানেল স্টাডি সায়েন্সে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান পাঠের আলো ফার্স্ট ভিডিও দিতে চলেছি। আজকের ভিডিওতে আলো অধ্যায় থেকে যে টপিকগুলো আমি কভার করব সেগুলো অলরেডি বোর্ডে দেয়া আছে, একটু দেখে নেওয়া যাক এবং প্রয়োজনে প্রত্যেকে এটা স্ক্রিনশট মেরে রাখো। পরে আমি যখন টপিক অনুযায়ী একটার পর একটা ভিডিও পড়াবো তখন টপিক অনুযায়ী ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে তোমার। আজকের ভিডিওতে যে টপিকগুলো আলো অধ্যায় থেকে আলোচনা করব সেগুলো হলো: একে আলো কি, দুয়ে ছিল প্রতিবিম্ব কি, সদ্বিম্ব অসদ্বিম্ব কি, তিনে আছে সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব, চারে আছে দুটি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, পাঁচে আছে সমান্তরাল দর্পণ দ্বারা, এখানটায় একটা ওয়ার্ড মিসিং গেছে, সেটা হচ্ছে যে সমান্তরাল দর্পণ। সমান্তরাল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। 6 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে সরল পেরিস্কোপ ও ইহার ব্যবহার। এবং সর্বশেষ যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে 7 নম্বরে সরল পেরিস্কোপ, সেটা চিত্রসহ আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যেটা বলছে আলো কি। তাহলে আলো অধ্যায়টা পড়তে গেলে প্রথম জানতে হবে আলো কি। তাহলে সেটা হচ্ছে কি, আলো হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়লে আমরা সেই বস্তুকে দেখতে পাই, অর্থাৎ তার প্রতিবিম্বটাকে দেখতে পাই। তাহলে আলোটা বুঝতে কোনো অসুবিধে নেই, আলোর সংজ্ঞা। এবং 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি, প্রতিবিম্ব কি। তাহলে প্রতিবিম্ব সংজ্ঞা যেটা বলছি সবাই নোট করে নাও। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। তাহলে আরেকবার রিপিট করছি, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হলে অথবা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে বলবো আমরা কি না, প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে 3 নম্বরে কি ছিল, এবার আমি আরেকবার বলছি, যে টপিকগুলো আমি পড়াবো এখানটায় নোট করে রেখেছি, এগুলো পারলে স্ক্রিনশট মেরে রেখে দাও। টপিক অনুযায়ী যখন ভিডিও আমি পরপর করাবো এই টপিকগুলো ধরে ভিডিওগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা স্ক্রিনশট মেরে রেখে দাও। তাহলে আলো কি হয়ে গেল, প্রতিবিম্ব কি সেটা জানা হয়ে গেল। এবার বলছে প্রতিবিম্ব যেটা, সেটা 2 ধরনের, একটা হচ্ছে কি সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। তাহলে এখন জানবো সদ্বিম্ব এবং অসদ্বিম্ব কি, এবং দুটো বিম্ব অর্থাৎ সদ্বিম্ব এবং অসদ্বিম্বর চিত্রটা তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে সদ্বিম্ব অসদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব অসদ্বিম্ব সংজ্ঞাটা মুখে বলছি এবং
বোর্ডে চিত্র দুটো আমি এঁকেছি। চিত্র দুটো আমার সংজ্ঞা দুটো বলার সাথে সাথে একটু চিত্র দুটো খেয়ালে রেখে বুঝে নাও ব্যাপারটা। তাহলে প্রথম যেটা বলছে সদ্বিম্ব, তাহলে আমার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে সদ্বিম্ব, এবং যার সংজ্ঞা বলছে যে বিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় কি না সদ্বিম্ব। যেমন উদাহরণ কি, উদাহরণ হলো আতশ কাচ সাহায্যে সূর্যের আলোকে যদি একটা কোনো পেজের উপর ফেলা যায় তাহলে কি হবে না সূর্যের প্রতিবিম্বটা ওই পেজে পড়বে। তাহলে এটা সবাই অন্তত জানো ব্যাপারটা, এবং কেউ যেন কেরামতি মেরে ওই আতশ কাচটা কোনো ল্যাবে বা স্কুলে হাতে পাওয়ার পর একে অন্যের গায়ে সেটা মারো না, কারণ ওটা খুব অল্প হলেও একটু রিস্ক থাকে। তুমি যদি অনেকক্ষণ ধরে ওই আতশ কাচটা সূর্যের দিকে ধরে এবং একটা কাগজে ফোকাস করে সেটা ফেলো, তাহলে বেশিক্ষণ ধরলে কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে সেই কাগজটা পুড়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, ওই যে সূর্যের প্রতিবিম্বটা খাতায় ফেলা হলো, তাহলে পর্দায় ফেলা গেল, এটা হলো সদ্বিম্ব। যেটা আমি আমার বাঁদিকে চিত্রটা দেখিয়েছি, এটা হচ্ছে কি সানলাইট, এবং এখানটা একটা ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ আতশ কাচ, সেটা ওই সানগ্লাসটাকে ফোকাস করা হয়েছে কোথায় না একটা পেজের উপর, এবং সেই সূর্যের প্রতিবিম্বটা একটা পেজে পড়ছে, তাহলে এটা পর্দায় ফেলা গেল, এটা হচ্ছে সদ্বিম্ব। আশা করি বোঝানো গেল। এবার যেটা আসছে সেটা হচ্ছে কি অসদ্বিম্ব। না অসদ্বিম্বটা কি, সিমিলারলি এটা সদ্বিম্বের অপোজিট। তাহলে অসদ্বিম্বের সংজ্ঞা কি হচ্ছে না যে বিম্বকে পর্দায় ফেলা যায় না সেটাকে বলা হয় অসদ্বিম্ব। এবার উদাহরণ কি বলা যেতে পারে, উদাহরণ হলো আয়নায় গঠিত প্রতিবিম্ব হচ্ছে কি একটা অসদ্বিম্ব। কেন না, কারণ তুমি চেষ্টা করে আয়না প্রতিবিম্বটাকে কোনো পেজে ফেলতে পারবে না। যদি মনে করো যে আয়নায় ওই তোমার আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো এবং তোমার প্রতিবিম্ব আয়নায় গঠিত হয়েছে, হাজার চেষ্টা করে ওই প্রতিবিম্বটাকে তুমি খাতায় ফেলতে পারবে না বা পর্দায় ফেলতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আয়নায় গঠিত প্রতিবিম্ব হলো একটা অসদ্বিম্ব। তাহলে অসদ্বিম্বর চিত্রটা আমি একটু বোর্ডে এঁকেছি, একটু বুঝে নেওয়া যাক। তাহলে এই যে এম আর এম ড্যাশ হচ্ছে কি একটা আয়না, আয়নার পিছনে হচ্ছে কি এই যে ডট ডট হেলা দাঁড়িগুলো আছে, এটা বোঝায় যে আয়নার পিছনটা কিন্তু কখনো ফাঁকা থাকে না, সেই পিছনটা পারদ দিয়ে আস্তরণ দেওয়া হয়। কেন স্যার না, সেটা হলো কোনো বস্তুকে যখন আয়নার সামনে রাখা হচ্ছে সেই প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি আয়নার পিছনে গঠিত হয়, আর আয়নার পিছনে পারদের লেপন দেওয়া হয় এই কারণে যাতে প্রতিবিম্বটা আয়নার পিছনে গঠিত না হয়ে সেটা সামনে আমরা দেখতে পারি। তাহলে কি হচ্ছে না, এ বিন্দুতে ধরো একটা বস্তু রাখা হলো, নো প্রবলেম, এ থেকে স্ট্রেট লাইনে একটা আলো যাচ্ছে, এই সে এটা লক্ষ্য করো একটু। তাহলে এই আমরা কি জানি, দর্পণে যখন আলো সোজাসুজি যায় তাহলে সেটা দর্পণে প্রতিফলিত হয়ে সোজা পথে বেরিয়ে যায়, বুঝে গেল। তাহলে দ্বিতীয় যে রশ্মিটা সেটা কি হচ্ছে, ধরে নাও দর্পণে θ1 অ্যাঙ্গেলে পড়লো, এটা ধরো θ1, তাহলে দর্পণে যদি তির্যক অ্যাঙ্গেলে পড়ে অর্থাৎ θ অ্যাঙ্গেলে, তাহলে সেটা কি হবে, প্রতিফলিত হয়ে θ1-এ বেরিয়ে যাবে। সিমিলারলি এই যে তৃতীয় যে আলোক রশ্মিটা সেটা দর্পণে যদি θ2 কোণে পড়ে তাহলে সেটা কি হবে না θ2 কোণে সেটা দর্পণে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল। এবং এই যে একটা দুটো তিনটে আলোক রশ্মি, তিনটে আলোক রশ্মি যে প্রতিফলিত, দেখো আপাতিত রশ্মি এই একটা, আপাতিত এই একটা, এই একটা, তাহলে এই তিনটে আপাতিত রশ্মির প্রতিফলিত হওয়ার পর সেই প্রতিফলিত রশ্মিকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, এই যে ডট ডট লাইন দিয়ে বর্ধিত করেছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ,
তাহলে সেই ডট ডট লাইনে বর্ধিত করার পর দেখো এই যে একটা বিন্দুতে সেটা মিলিত হচ্ছে এ ড্যাশ। তাহলে এই এ ড্যাশটা কি স্যার, না এ ড্যাশটা হলো স্যার এ বিন্দুর প্রতিবিম্ব। এবং এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা, আয়নার সামনে দেখতে পাচ্ছি, কারণ আয়নার পিছনটা আমরা অলরেডি কিছু একটা আস্তরণ দিয়ে সেটা লেপে দিয়েছি। তাহলে আয়নায় গঠিত প্রতিবিম্ব হলো অসৎ বিম্ব, কারণ এই প্রতিবিম্বটাকে কোনোভাবে পর্দায় ফেলা যায় না। বোঝা গেল? এবার যেটা জানবো সেটা হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব একটু দেখো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। আর বারবার বলছি, যেটা হলো ভিডিওটা দেখার পর যদি কারোর কোনো পয়েন্টে ডাউট থাকে তাহলে কি হবে, কমেন্টে সেটা তোমাদের ডাউটটা অলরেডি আমাকে পারলে জানাবে। যথাযথভাবে আমি চেষ্টা করব সেই ডাউটটা উপযুক্ত অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক, যেটা বলছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব। তাহলে এ আর বি হচ্ছে কি আমার একটা সমতল দর্পণ। না স্যার, সমতল দর্পণ মানে স্যার আয়না ধরো। তাহলে সমতল দর্পণে আমি কি করেছি না, এই যে ডট বিন্দু থেকে এই যে পি বিন্দু, তাহলে দূরত্বটা কত হচ্ছে স্যার 5 সেন্টিমিটার। তাহলে সমতল দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে আমি কি রেখেছি না, একটা পি রেখেছি। তাহলে প্রতিবিম্বটা কি হবে স্যার, না স্যার প্রতিবিম্বটা হচ্ছে কি হবে দর্পণ থেকে পিছনের দিকে 5 সেন্টিমিটার দূরে। নো প্রবলেম স্যার, বোঝা গেল। কিন্তু স্যার এদিকে পির মুখটা ছিল ডান দিকে, আর যখন প্রতিবিম্ব অর্থাৎ এই যে কিউটা উল্টে গেল কেন, তার কারণ হলো সমতল দর্পণে পার্শ্বীয় সরণ ঘটে। অনেকে লক্ষ্য করবে, হয়তো তুমি ঘরে খাটের উপর বসে আছো, তোমার ভাই বা কিংবা বোন ভাত খাচ্ছে, অথবা মা হচ্ছে গিয়ে আয়নায় হচ্ছে গিয়ে মাথা ছানছে। সাপোজ ধরে নাও ঘরে শোকেস আছে, তাহলে যখন বোন কিংবা ভাই হচ্ছে গিয়ে ভাত খাচ্ছে এবং তার সামনে হচ্ছে গিয়ে কোনো শোকেসের আয়নায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তখন মনে মনে হয়তো অনেকে লক্ষ্য করবে হাসি পায়। কারণ সে যখন ডান হাতে ভাত খায় তখন আয়না দেখলে মনে হয় বাঁ হাতে খায়। তার কারণ হলো স্যার এটা যে আয়নায় কি হচ্ছে না, প্রতিবিম্বের বস্তুর পার্শ্বীয় সরণ ঘটে। তাহলে আমরা এখানটা পিটার মুখ ছিল ডান দিকে, এখানটায় এখানটা হ্যাঁ পির মুখ ছিল ডান দিকে, এখানটা হচ্ছে সেটা বাঁ দিকে হয়ে গেছে। আর দুটো জিনিস, তাহলে এটা গেল প্রথম, বস্তুর পার্শ্বীয় সরণ ঘটে। আর দ্বিতীয় হলো কি না, বস্তুকে আয়না থেকে যতটা দূরত্ব রাখা হবে প্রতিবিম্ব দূরত্বও তাই হবে। তাহলে এখানটা বস্তুকে আয়না থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হবে না স্যার 5 সেন্টিমিটার। তাহলে দুটো জিনিস নোট করে রাখো, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয় সমতল দর্পণে। আর দ্বিতীয় হচ্ছে যে বস্তুর পার্শ্বীয় সরণ ঘটে। আর সবাইকে বলছি, পরবর্তীকালে আমি এইভাবে চেষ্টা করব তোমাদের সিলেবাস অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর ভিডিও শেষে আমি কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব, অসুবিধে নেই। যে প্রথম হচ্ছে গিয়ে কনসেপ্টটা একটু বুঝে নাও এবং পরবর্তী কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। তাহলে মোটামুটি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটা বোঝা গেল। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে দুটো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। তাহলে চলো পরের স্লাইডে যাওয়া যাক। তাহলে এবার যেটা জানবো দুটো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। তাহলে সবাই একটু লক্ষ্য রাখবে, বোর্ডে যেটা লিখলাম সেটা পারলে স্ক্রিনশট মেরে রাখতে, কারণ পড়াতে পড়াতে আমার মাঝে মাঝে খেয়াল চলে যাচ্ছে, আমি পিছন ভাই হয়তো গার্ড করে দিচ্ছি, জিনিসটা দেখা যাচ্ছে না। তাহলে চেষ্টা করবে যে সময় ফাঁক পাবে সেটা একটু নোট করে নিতে, কারণ আমি যতটা খেয়াল পারবো জিনিসটা শো করানোর চেষ্টা করব।
তাহলে যেটা হচ্ছে দুটো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, একটা বস্তুর কি 4টে 5টা প্রতিবিম্ব কখনো তৈরি করা সম্ভব? ইয়েস স্যার, অবশ্যই সম্ভব। তাহলে সেটা কখন সম্ভব? না, দুটো সমতল দর্পণকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে রাখা হয় তাহলে তাদের মধ্যে একটা নয়, একের বেশি একাধিক প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে সেটা দেখা নেওয়া যাক। তাহলে মনে করো এই 1 নম্বরে একটা সমতল দর্পণ এবং 2 নম্বরে একটা সমতল দর্পণ, তাদের মধ্যে কিছুটা অ্যাঙ্গেল করে আমি রেখেছি। তাহলে এখানটা যদি একটা বস্তু রাখি, সেখানটা দেখো 1টা 2টো 3টে 4টে বিভিন্ন 2টো 3টে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। তাহলে স্যার এর যে সূত্রটা কি, যে দুটো সমতল দর্পণের মধ্যে অ্যাঙ্গেল কত হলে কটা প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে সেই সূত্রটা একটু খেয়াল রাখবে। সেটা হচ্ছে কি, প্রতিবিম্ব সংখ্যা ইকুয়াল 360 ডিগ্রি, ওকে, 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মধ্যবর্তী কোণ বিয়োগ 1। তাহলে কি হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে একটু নোট করে নাও। এই রিলেটেড একটা প্রশ্ন বলছে, এই রিলেটেড একটা কোশ্চেন একই সাথে করিয়ে দিই। সেটা হচ্ছে যে দুটো সমতল দর্পণের মধ্যে কি বলছে, কোশ্চেনটা একটু নোট করে নাও। বোর্ডে আমি আর লিখছি না, আমি অ্যান্সারটা করে দেবো। সেটা হচ্ছে দুটো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সংখ্যা 4টে হলে, তাহলে প্রতিবিম্ব সংখ্যা ধরে নেওয়া যাক n, কত, 4টে, নো প্রবলেম। তাহলে প্রতিবিম্ব সংখ্যা যদি 4টে হয় দুটো সমতল দর্পণ, তাহলে স্যার দর্পণ দুটির মধ্যে কোণ কত করতে হবে? দর্পণ দুটির মধ্যে কোণ কত হলে প্রতিবিম্ব সংখ্যা 4টে হবে? তাহলে একটু অঙ্কটা সমাধান করা যাক। তাহলে n আমি ধরেছি কি প্রতিবিম্ব সংখ্যা, সেটা কটা না 4টে স্যার। তাহলে প্রতিবিম্ব সংখ্যা যদি 4টে হয় তাহলে দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ কি হবে? তাহলে আমরা সূত্র লিখে দিই। সূত্রটা আগে লিখে দিই, কি না, প্রতিবিম্ব সংখ্যা ইকুয়াল 360 ডিগ্রি দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ। আমি একটু কেয়ারফুলি এটা দেখো যে 360 আর দর্পণ দুটির মধ্যবর্তী কোণ, আমি হিসাবের সুবিধার্থে এটা থিটা ধরে নিলাম। তাহলে কারোর কোনো অসুবিধা নেই যে থিটা কি করে হলো, যে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ এখানটা লিখতে হবে। এবার অত বড় লেখা কোনো অপশন আমি পাচ্ছি না, আমি সংক্ষেপে করছি। তাহলে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ কি হচ্ছে না থিটা। আরেকটু আমি সুবিধা করে দিলাম, ধরো এখানটা কোণ, আমি দর্পণ দুটো আর লিখলাম না, তাহলে থিটা। তাহলে 360 ডিভাইড কোণ বিয়োগ 1, এটা ছিল সূত্র। এখন আমাদের এখানটায় কি বলেছে, প্রতিবিম্ব সংখ্যা কত? প্রতিবিম্ব সংখ্যা সমান বলে দিয়েছে 4, তাহলে 4 বসিয়ে দিলাম। আচ্ছা, 360 ডিগ্রি ওটা বসে রইল। আচ্ছা, কোণ কি ধরেছি থিটা, বসে গেল। আর এখানটায় -1। এবার আমার কি করতে হবে, এখানটায় থিটাটা অজানা, আর থিটা এটা হচ্ছে কি আমার বার করতে হবে, দর্পণ দুটোর কোণ মধ্যবর্তী। তাহলে চলো দর্পণ দুটোর কোণ বার করে নিই আমরা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি কি করছি না 360 ডিগ্রি ডিভাইডেড থিটা, এটা করছি ইকুয়াল কত হচ্ছে, এই 1টাকে এই 4-এর সাথে যুক্ত হবে, তাহলে 4 + 1, বোঝা গেল। এবার এখান থেকে 360 ডিগ্রি বাই থিটা ইকুয়াল 4, একে কত হচ্ছে 5। তারপরে দেখো, তারপরে কি হচ্ছে না, এই থিটাটা হচ্ছে 5-এর জায়গায় যাবে, আর 5টা কি হবে থিটার জায়গায় আসবে। তাহলে থিটাটা 5-এর জায়গায় গেলে কি হবে, থিটা 5-এর জায়গায় গেলে কি হবে, সেটা থিটা হয়ে যাবে। দাঁড়াও, তাহলে থিটাটা কি হচ্ছে, থিটার জায়গায় 360/5, তাহলে থিটার জায়গায় 5 এলো, আর 5-এর জায়গায় থিটা এলো, ওকে। তাহলে থিটা কি হচ্ছে না, থিটা হচ্ছে কি 360 ডিগ্রি ভাগ 5, তাহলে 360কে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 × 7 = 35, 5 × 2 = 10, 72। তাহলে অলরেডি আমরা থিটা পেয়ে গেছি। থিটা কত হচ্ছে না, থিটা ইকুয়াল
72 ডিগ্রি, অর্থাৎ দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ যেটা নির্ণয় করতে পেরেছি সেটা আমরা কত পেয়েছি না 72 ডিগ্রি। অর্থাৎ দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে সর্বোচ্চ প্রতিবিম্ব সংখ্যা কটা হবে না 4টে হবে। তাহলে এটা গেল। পরের স্লাইডে আমরা জানবো দুটো সমতল দর্পণকে পরস্পর সমান্তরালে রাখলে তাদের মধ্যে সৃষ্ট প্রতিবিম্বটা কিরকম হয়। তাহলে চলো শুরু করে নেওয়া যাক পরের স্লাইডটা। তাহলে দুটো সমতল দর্পণকে পরস্পর সমান্তরাল রাখলে তাদের মধ্যে প্রতিবিম্বটা কেমন হবে একটু দেখে নেওয়া যাক। এটা একটু অনেকে বুঝতে পারে না, একটু চেষ্টা করব আমি সহজভাবে বোঝানো, সেটা একটু দেখো। তাহলে বাঁদিকে M1 একটা দর্পণ, সমতল দর্পণ, ডান দিকে এখানটা এটা M2 হবে। তাহলে M2 হচ্ছে কি তার দ্বিতীয় একটা সমতল দর্পণ। একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে M1 এবং M2 দুজনে দেখো পরস্পরের সমান্তরাল। কিরকম সমান্তরাল স্যার? ট্রেন লাইনের যে লাইনগুলো একে অপরের সমান্তরাল সেরকম M1 M2 পরস্পরের সমান্তরাল। তার মাঝখানে আমি কি লিখেছি না একটা বস্তু রেখেছি। এবার বস্তুটা রাখার জন্য এই দর্পণে কতগুলো প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে এই যে বস্তু, তাহলে বস্তুটা আমাদের প্রথম দর্পণ অর্থাৎ M1 দর্পণে কি হচ্ছে না M1 দর্পণে তাহলে বস্তুর জন্য কি হলো না পিছন দিকে সি প্রতিবিম্ব গঠিত হলো। স্যার হিজিমিজি কি করেছেন? ঠিক ধরেছো স্যার, যে হিজিমিজি কি করেছেন সেটা হচ্ছে গিয়ে এই যে বস্তুটা দেখছো তার বাঁ দিকটা মানে ডান দিকটা সামনে এবং বাঁ দিকটা পিছন, এটা আমি বুঝিয়েছি। তাহলে বস্তুটার জন্য M1 দর্পণে যে সি প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আমি কি বলেছি না প্রতিবিম্ব সবসময় দর্পণে পার্শ্বীয় পরিবর্তন হয়। তাহলে এখানটায় বাঁ দিকে ছিল হিজিবিজি, এখানে সি প্রতিবিম্বর ক্ষেত্রে কি হচ্ছে ডান দিকে হিজিবিজি। বোঝা গেল ব্যাপারটা? পার্শ্বীয় সরণ হলো। তাহলে এখানটায় এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে বস্তুর জন্য M1 দর্পণে সি প্রতিবিম্ব তৈরি হলো। আর প্রত্যেকে লক্ষ্য করো যে বস্তুর দূরত্ব যদি M1 প্রতিবিম্ব থেকে যদি ধরো সাপোজ 2 সেন্টিমিটার, তাহলে সি প্রতিবিম্বটা কি হবে স্যার 2 সেন্টিমিটার। বোঝা গেল? একইভাবে এই যে বস্তুটা আছে, তাহলে বস্তুটার জন্য কি হচ্ছে না দ্বিতীয় দর্পণ অর্থাৎ M2 দর্পণে পিছন দিকে বি প্রতিবিম্ব তৈরি হলো, সেই হিজিবিজ। স্যার এখানটায় বাঁ দিকে হিজিবিজি ছিল, এখানটায় ডান দিকে হিজিবিজি হয়ে গেছে, মানে উল্টে গেছে। এবার ছেলেপুলেরা যেটা বুঝতে পারে না, মেজরিটি কেসে যেটা হয় সেটা কি হচ্ছে, এইটুকু বোঝা গেল যে দুটো দর্পণে দুটো প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, কিন্তু রহস্যটা হলো অসংখ্য কি করে সৃষ্টি হচ্ছে দুটো সমতল দর্পণ সেটা দেখো। এই যে সি প্রতিবিম্বটা, তাহলে এটা প্রতিবিম্বটা বস্তু নয়, এই প্রতিবিম্বর জন্য দেখো M2 দ্বিতীয় দর্পণে কি হচ্ছে এই প্রতিবিম্বটা প্রতিফলিত হয়ে দর্পণের পিছন দিকে দেখো C' নামে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা আরেকবার বলছি, তাহলে সি হচ্ছে প্রতিবিম্ব বস্তুর জন্য সৃষ্টি হয়েছে। একইভাবে সি প্রতিবিম্বটা দ্বিতীয় দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণের পিছনে C' প্রতিবিম্ব তৈরি করেছে। তাহলে হয়ে গেল। একইভাবে দেখো, একইভাবে এই বি যে একইভাবে এই যে বি প্রতিবিম্ব তো, তাহলে বি প্রতিবিম্বটা প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে প্রথম দর্পণের পিছনের দিকে বিরাজ প্রতিবিম্ব তৈরি করেছে। বোঝা গেছে আপাতত? তারপর এই B1 প্রতিবিম্বটা কি হচ্ছে না দ্বিতীয় দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণের পিছনে B' প্রতিবিম্ব তৈরি করেছে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে C1 প্রতিবিম্ব।
যেটা M1 দর্পণে প্রতিফলিত হয়ে কি হচ্ছে, M1 দর্পণের পিছনে C ডবল ড্যাশ প্রতিবিম্ব তৈরি করেছে। তাহলে এভাবে আমি দেখিয়েছি B ড্যাশ পর্যন্ত। এরপরে যদি এরপরে কন্টিনিউ এটা চলতে থাকবে, আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে এভাবে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে আশা করি বোঝানো গেল যে দুটো সমতল দর্পণের পরস্পর সমান্তরাল রাখলে তাদের মধ্যে গঠিত প্রতিবিম্ব সংখ্যা অসংখ্য হয়। এটা নোট করে নাও। পরে যেটা জানবো সেটা হচ্ছে সরল পেরিস্কোপ কাকে বলে, এর ব্যবহার। তাহলে এটা একটু ঝপ করে নোট করে নাও। চলো পরের স্লাইডে যাওয়া যাক। তাহলে এখন আমরা জানবো সরল পেরিস্কোপ কাকে বলে এবং এর ব্যবহার। তাহলে এটা বোর্ডে আমি আর লেখাচ্ছি না, একটু নোট করে নাও তোমরা। সেটা হচ্ছে সরল পেরিস্কোপ কাকে বলে। বলছে সামনে কোনো বাধা থাকলে, কোনো বস্তুকে সরাসরি দেখা সম্ভব না হলে, যে যন্ত্রের সাহায্যে দুটো সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে বাধা অতিক্রম করে বস্তুকে দেখা যায় তাকে বলা হয় সরল পেরিস্কোপ। আমি পুনরায় রিপিট করছি যে সামনে কোনো বাধা থাকলে, কোনো বস্তুকে সরাসরি দেখা সম্ভব না হলে, যে যন্ত্রের সাহায্যে দুটো সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে কি হচ্ছে না, ওই বাধা অতিক্রম করে বস্তুটাকে সহজে দেখা যায়, সেই যন্ত্রটাকে আমরা বলছি সরল পেরিস্কোপ। সরল পেরিস্কোপের ব্যবহার, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। সরল পেরিস্কোপের ব্যবহার কি হচ্ছে, প্রথম, এর মাধ্যমে খেলার মাঠের প্রচণ্ড ভিড়, পিছনে থাকা দর্শকরা সহজে খেলা দেখতে পারবে। তাহলে একটা মাঠে, স্টেডিয়ামে খেলা হচ্ছে, সামনে প্রচণ্ড ভিড়, পিছনের সারির যে দর্শকরা, আগের দিনে যেগুলো হতো, তাহলে আগের দিনে পিছনের সারির দর্শকরা কি হতো, সামনে দর্শকের জন্য খেলাটা দেখতে পেত না। কিন্তু লোকেদের বুদ্ধি ছিল, বুদ্ধিটা কি হচ্ছে না, ওই পেরিস্কোপ তখন যন্ত্রটার ব্যবহার লোক জানতে পেরেছিল। তাহলে কি করতো, পিছনের সারির লোকরা পেরিস্কোপের সাহায্যে কি করতো না, সামনে ওই বাধা অতিক্রম করে সহজে খেলা দেখতো। ব্যাস, সিম্পল ব্যাপার, প্রবলেম সলভ। দ্বিতীয় যেটা আসছে আর একটা ব্যবহার, সেটা হচ্ছে আগেকার দিনে ডুবোজাহাজ ও সাবমেরিন পেরিস্কোপ যন্ত্র ব্যবহার হতো। তাহলে ডুবোজাহাজ এবং সাবমেরিনে কি হতো না, আগের দিনে পেরিস্কোপ যন্ত্র ব্যবহার হতো। এবং সর্বশেষ যেটা আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে কি এই পেরিস্কোপ যন্ত্রের কার্যপ্রণালীটা একটু ছবিকে আমি বোঝাবো। তাহলে চলো যে সরল পেরিস্কোপের কার্যপ্রণালীটা একটু দেখে নিই। এই যে জেড আকৃতির যে যন্ত্রটা, সেটা হচ্ছে সরল পেরিস্কোপ। তাহলে পেরিস্কোপটা হঠাৎ করে এখানে উঠে এলো কেন? তোমরা দেখতে পাচ্ছ এখানে মানুষের চোখ আছে, দর্শক, তার লেভেলে কি হচ্ছে, একটা পাঁচিল আছে, এই যে পাঁচিল, এবং আকাশে দেখো একটা ঘুড়ি উঠছে। তাহলে পাঁচিলটা থাকার কারণে ঘুড়িটা সেই দর্শক দেখতে পাচ্ছে না। এখন আমি কি করেছি, ছেলের মাথায় বুদ্ধি আছে, পেরিস্কোপ যন্ত্র নিয়ে এসে পাঁচিলের ওপর থেকে একটা মুখটা ওপারে বাড়িয়ে দিয়েছে। কি হবে না, ঘুড়ি থেকে আলো পড়ার পর অসংখ্য আলোক রশ্মি ঘুড়ি থেকে প্রতিফলিত হয়ে গেল। হওয়ার পর দেখো পেরিস্কোপের দুটো দর্পণ আছে, একটা M1 একটা M2 দর্পণ। কোনটা স্যার দর্পণ বুঝতে পারছি না। সেটা হলো এই দেখো, এই যে হেলাডারি, এই একটা, তাহলে এই একটা এবং এই একটা, একটু আমার হাতটা একটু নোটিস করো। তাহলে দুটো দর্পণ আছে, আলোক রশ্মি প্রথম দর্পণ M1 এ আপাতিত হলো, প্রতিফলিত হচ্ছে, প্রথম রশ্মি দ্বিতীয় রশ্মি। দ্বিতীয় M2 দর্পণে পড়লো, আপাতিত হলো, প্রতিফলিত হচ্ছে। এইভাবে দুটো রশ্মি বেরিয়ে এলো, দর্শকের চোখে পড়লো। তাহলে
এই ঘুড়ি থেকে যে আলোক রশ্মি এসে দর্শকের চোখে পড়লো, দর্শক কি করলো, সেই ঘুড়িটা দেখতে পেল। এবং এখানটায় রকেট সায়েন্সটা কি হলো, রকেট সায়েন্স হলো এটা, সেটা হলো এখানটা একটা বাধা আছে অথচ ঘুড়িটা দেখতে সম্ভব হলো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এখানটা একটু দেখো, দুটো খোলা মুখ থাকে পেরিস্কোপে। তাহলে এই যন্ত্রটাকে আমি ভাগ করে দিই যদি, তাহলে এইভাবে দেখো একটা বডি আসছে, তাহলে এটা কি হচ্ছে না পেরিস্কোপের হচ্ছে কি নল, আর এইভাবে দুটো মুখ থাকে, এটা হচ্ছে পেরিস্কোপের কি হচ্ছে না দুটো খোলা মুখ। তাহলে পেরিস্কোপের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে নল আর দুটো খোলা মুখ। তাহলে এখানে কি বলছে, দুটো খোলা মুখ থাকে, এই যে এই একটা মানে এইটা আর এইটা। বোঝা গেল। দুটো সমতল দর্পণ ব্যবহার হয়, একটু লক্ষ্য করো। তাহলে দুটো সমতল দর্পণ, এই একটা, আমি যদি নিচের টপিকে একটু এঁকে দিই, তাহলে এই এরকম একটা সমতল দর্পণ আর এই একটা সমতল দর্পণ। তারপরে বলছে সমতল দর্পণ দুটি পরস্পর সমান তল থাকে। লক্ষ্য করো, এই যে সমতল দর্পণ, তাহলে এই আর এই দুটো কি হচ্ছে পরস্পর সমান্তরাল আছে। তারপর কি বলছে না নলের অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয়, তাহলে লক্ষ্য করো। তাহলে এই হচ্ছে কি নলের এই প্রান্ত এইভাবে একটা আছে আর এইভাবে একটা আছে। আরেকটু আমি এটা সেপারেটলি একটু দেখাচ্ছি, প্রত্যেকে নোট করে নাও এটা। তাহলে এই যে নলটা এইভাবে এই একটা দর্পণ, এই একটা দর্পণ। তাহলে লক্ষ্য করো, এই দেখো এই যে নলের অক্ষ এর সাথে এই যে কোণ করছে, এটা কোণটা কত 45 ডিগ্রি। আর একবার বলছি সিমিলারলি ডান দিকে দেখো নিচের দিকে এই যে এই কোণটা করছে, এই দর্পণ আর এই নলের এটা কি অক্ষ, এই একটা অক্ষ, তাহলে অক্ষ আর দর্পণের মধ্যে কত ডিগ্রি কোণ করছে, 45 ডিগ্রি কোণ করছে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝানো গেল। তাহলে এখানেই আমার আলোর প্রতিফলনের পার্টটা আমি শেষ করছি, এবং পরবর্তীতে আলোর প্রতিসরণের পার্ট 2 নিয়ে আমি ভিডিও আনবো, এবং সেই ভিডিওগুলো যথারীতি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের সঙ্গে থাকো। এই আশা নিয়ে আমি এখানেই ভিডিওটা শেষ করছি।